মুক্তি দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে। এক দফা এক দাবি, সরকার পতন চাই। যে ছাত্র জনতার জন্য তারেক রহমান আজ ক্ষমতায়, সেই ছাত্র জনতাই তারেক রহমানকে সরাতে চাইছে। আসলে তারেক রহমানকে গদি ছাড়া করতে চাইছে কারা? শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলনে হঠাৎ তারেক রহমানের পদত্যাগের স্লোগান কেন উঠেছে? ছাত্র জনতার মাঝখান থেকেই সরকার পতনের ডাক দিয়েছে কেউ কেউ। এরা আসলে কারা? আড়াল থেকে কে কলকাঠি নাড়ছে? সাধারণ ছাত্রদের ক্ষোভকে পুঁজি করে অন্য কোনো শক্তিশালী মহল কি ফায়দা লুটতে চাইছে? আন্দোলনের মধ্যেই চারদিকে শুধু গুজব আর ভুয়া তথ্যের ছড়াছড়ি। ছাত্র জনতার মাঝে এমন সব মানুষ ঢুকে পড়েছে যাদের সাথে পড়াশোনার কোনো সম্পর্কই নেই। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে অনেকেই মেলাতে পারছেন না কেন শিক্ষামন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরও আন্দোলনের রেশ এখনও কাটছে না। তবে কি ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার যে ইঙ্গিত দেওয়া হয়েছিল তার প্রেক্ষাপট তৈরি করতেই এই অরাজকতা, নাকি অন্য কোনো পক্ষ তারেক রহমানকে সরাতে ছাত্র আন্দোলনে ইন্ধন যোগাচ্ছে? মূলত সাধারণ আর যৌক্তিক কিছু দাবি থেকে ছাত্রদের এ ক্ষোভের সূত্রপাত। তুমুল বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছিল। পরীক্ষার্থীদের কাপড় চোপড় থেকে শুরু করে অ্যাডমিট কার্ড পর্যন্ত ভিজে একাকার হয়ে যাচ্ছিল। তার ওপর যুক্ত হয়েছিল পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে মারাত্মক ভুল আর প্রশ্নের মান নিয়ে অসন্তোষ। চট্টগ্রামের মতো বন্যা কবলিত এলাকায় পরীক্ষা দেওয়াটা আক্ষরিক অর্থেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ছাত্রদের এই ক্ষোভটা যে খাঁটি ছিল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আগুনে ঘি ঢালার কাজটি করলেন খোদ শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বলে মন্তব্য করে বসেন। ব্যাস, আর যায় কোথায়? বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব থেকে শাহবাগ, উত্তরা থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে রাস্তাঘাট আটকে দেওয়া হয়। দাবি ওঠে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই পর্যন্ত সবকিছু একটা সাধারণ ছাত্র আন্দোলনের মতোই লাগছিল, যেখানে শিক্ষার্থীদের যৌক্তিক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। পরিস্থিতি বেগতিক দেখে সরকার দ্রুত ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে। শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে নিজের ওই অনাকাঙ্ক্ষিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান। তিনি পরিষ্কার করে জানান যে কাউকে উদ্দেশ্যমূলকভাবে কষ্ট দেওয়ার জন্য তিনি ওই কথা বলেননি। শুধু তাই নয়, চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজারের মতো দুর্যোগপূর্ণ এলাকায় পরীক্ষাও স্থগিত করা হয়। বলা হয় যেসব প্রশ্নে ভুল ছিল সেখানে উত্তর না দিলেও বা ভুল উত্তর দিলেও পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়া হবে। সরকারের দিক থেকে যতটা দ্রুত সমাধান দেওয়া সম্ভব তার সবই করা হয়েছিল। স্বাভাবিকভাবেই আশা করা হয়েছিল এরপর অন্তত আন্দোলন থেমে যাবে এবং শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাবে। কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টো। আন্দোলনের রেশ যেন কাটছেই না। এখানেই দানা বেঁধেছে রহস্য। সাধারণ ছাত্রদের এই ক্ষোভের সুযোগ নিয়ে কারা মাঠে নেমেছে সেটা নিয়ে চিন্তা করলে অবাক হতেই হয়। কেন বলছি এই কথা? একটু পরেই সব পরিষ্কার হয়ে যাবে। এই যে আন্দোলন হলো, এখানে যারা গলা ফাটিয়ে স্লোগান দিল তাদের অনেকেই কিন্তু পরীক্ষার্থী নয়। রাস্তায় নামা বহু মানুষের গলায় কোনো আইডি কার্ড নেই, চেহারা বা বয়স দেখেও তাদের এইচএসসি পরীক্ষার্থী মনে হওয়ার কোনো কারণ নেই। বিভিন্ন জায়গা থেকে খবর আসছে বহিরাগত কিছু মানুষ আর বিগত সরকারের মদতপুষ্ট ছাত্রলীগের নেতাকর্মীরা ছদ্মবেশে এই আন্দোলনে ঢুকে পড়েছে। তাদের আসল উদ্দেশ্য ছাত্রদের দাবি আদায় করা নয়, বরং পরিস্থিতিকে উস্কে দিয়ে একটা অরাজকতা তৈরি করা। দীর্ঘদিন ধরে কোণঠাসা হয়ে থাকা একটি রাজনৈতিক গোষ্ঠী ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে রাজপথে নিজেদের শক্তি জানান দেওয়ার চেষ্টা করছে। কারণ যারা আসলেই পড়াশোনা করে এবং পরীক্ষা নিয়ে চিন্তিত, তারা কখনো চাইবে না দিনের পর দিন রাস্তা আটকে বসে থাকতে। অথচ আন্দোলনকারীদের একটা অংশকে বলতে শোনা যাচ্ছে যে তারা ঘাড় ঘোরাতে পারেনি বলে পরীক্ষা খারাপ হয়েছে, তাই তারা ক্ষুব্ধ। অর্থাৎ হলে কড়া গার্ড পড়ার কারণে যারা নকল করতে পারেনি তাদের সেই অসন্তোষকেও এখানে কাজে লাগানো হচ্ছে। এই সুযোগটাই নিচ্ছে অনুপ্রবেশকারীরা। তারা ছাত্রদের মাধ্যমে নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। আর এই পুরো প্রক্রিয়ায় তারা প্রধান টার্গেট বানিয়েছে তারেক রহমানকে। বিষয়টা কেমন পরিকল্পিত তা বুঝতে হলে একটু সোশ্যাল মিডিয়ার দিকে তাকাতে হবে। চারদিকে রীতিমতো গুজবের বন্যা বইয়ে দেওয়া হচ্ছে। ছাত্রদের সাধারণ দাবিকে সরকার পতনের দাবিতে রূপ দিতে যা যা করা দরকার তার সবই করছে একটি নির্দিষ্ট চক্র। অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে যে শিক্ষামন্ত্রী নাকি পদত্যাগ করেছেন। আবার বিএনপি নেতা ইশরাক হোসেনের নামে ভুয়া কার্ড বানিয়ে ছড়ানো হয়েছে যে তিনি নাকি বলেছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আন্দোলন করলে তারা ছাত্রদের পদত্যাগ করিয়ে দেবেন। অথচ ইশরাক হোসেন এমন কোনো কথাই বলেননি। এখানেই শেষ নয়, পরিস্থিতি উত্তপ্ত করতে বলা হচ্ছে যে আন্দোলনে পুলিশ বুলেট ছুড়েছে এবং একাধিক শিক্ষার্থী নিহত হয়েছে। প্রমাণ হিসেবে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে যা আসলে এআই দিয়ে তৈরি করা ভুয়া ছবি। কোথাও আহত এক ছাত্রের ছবি দিয়ে তার ইন্তেকালের ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, আবার কোথাও কোথাও 2025 সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি সংঘর্ষের পুরনো ভিডিও জুড়ে দিয়ে বলা হচ্ছে যে এগুলো নাকি বর্তমান আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আক্রমণের দৃশ্য। এই ভুয়া তথ্যের ক্যাম্পেইন থেকে একটা বিষয় খুব স্পষ্ট, টার্গেট আসলে শিক্ষামন্ত্রী নন, টার্গেট হলো বর্তমান সরকার এবং বিশেষ করে তারেক রহমান।
রহমান। অনলাইনে বিএনপির শীর্ষ নেতা সালাহুদ্দিন আহমেদ এবং রুহুল কবির রিজভির নামেও ভুয়া বক্তব্য ছড়ানো হয়েছে। একটি ভুয়া ফটোকার্ডে দেখানো হয়েছে যে সালাহুদ্দিন আহমেদ আন্দোলনকারীদের টোকাই এবং মাদকাসক্ত বলে আখ্যা দিয়েছেন এবং বলেছেন যে তারেক রহমানের নির্দেশে এদের শক্ত হাতে দমন করা হবে। আবার রুহুল কবির রিজভির নামে ছড়ানো আরেকটা ভুয়া কার্ডে দাবি করা হয়েছে যে তিনি নাকি বলেছেন এইচএসসি পরীক্ষার্থীর ছদ্মবেশে পতিত ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠেছে এবং এদের কঠোরভাবে দমন করতে হবে। এসব ভুয়ো তথ্য এমন নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে যেন সাধারণ মানুষ সহজেই বিশ্বাস করে নেয় যে হাসিনা সরকারের মতো তারেক রহমানও ছাত্রদের ওপর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। একটি মহল সুপরিকল্পিতভাবে এই প্রোপাগান্ডা চালাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এত টাকা আর সময় খরচ করে এই বিশাল প্রোপাগান্ডা মেশিন কে চালাচ্ছে? কেন তারা তারেক রহমানকে সরাতে এতটা মরিয়া হয়ে উঠেছে? সবচেয়ে বড় সন্দেহ তৈরি হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুকে কেন্দ্র করে। বেশ কিছুদিন ধরেই একটা গুঞ্জন শোনা যাচ্ছে ডিসেম্বরেই নাকি বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। এই ফেরা নিয়ে বিভিন্ন হিসাব নিকাশ চলছে। একদিকে সরকার চেষ্টা করছে বন্দি বিনিময় চুক্তির আওতায় আইনি প্রক্রিয়ায় তাকে ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রক এই ইস্যুতে একযোগে কাজ করছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আশায় বুক বাঁধছেন কোনো এক উপায়ে হয়তো শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরে আসবেন। ভারতের সাথে বাংলাদেশের বর্তমান কূটনৈতিক সম্পর্ক আর ভূ রাজনৈতিক হিসাব নিকাশও এখানে অনেক বড় একটা ফ্যাক্টর। ঠিক এমন একটা সময় যখন ডিসেম্বরের আর বেশি দিন বাকি নেই, তখন দেশে এমন বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়াটা কি নিছকই কাকতালীয়, নাকি এটা সেই ডিসেম্বরের ফেরারই একটা আগাম প্রস্তুতি? যে জুলাইয়ের কারণে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল, সেই জুলাইকে কাজে লাগিয়ে আবারও ফিরতে চাইছে তারা। রাজনৈতিক বিশ্লেষকের অনেকেই মনে করছেন হাসিনাকে দেশে ফেরানোর জন্য একটা অস্থির পরিবেশ খুব দরকার। বর্তমান সরকার যদি স্থিতিশীল থাকে তাহলে আইনি প্রক্রিয়ায় তার বিচার হওয়াটা প্রায় নিশ্চিত। কিন্তু যদি দেশে একটা বড় ধরনের গণ অসন্তোষ তৈরি করা যায়, যদি প্রমাণ করা যায় যে তারেক রহমানের সরকার দেশ চালাতে ব্যর্থ, তাহলে হয়তো নতুন সুযোগ তৈরি হতে পারে। আর সেই সুযোগ তৈরি করতেই কি তবে ছাত্রদের এই বিক্ষোভকে হাইজ্যাক করা হলো? অনুপ্রবেশকারীরা যেভাবে আন্দোলনে ঢুকে তারেক রহমানের পদত্যাগ চেয়েছে, তা থেকে এই সন্দেহ আরও ঘনীভূত হয়। কারণ ছাত্রদের পরীক্ষার সমস্যা সমাধানের সাথে শিক্ষামন্ত্রীর আলোচনা চলছে। এখানে তারেক রহমানের পদত্যাগের সরাসরি কোনো সম্পর্ক নেই। আরেকটা দিক থেকেও বিষয়টা চিন্তা করার মতো, এই আন্দোলনে কি শুধু আওয়ামী লীগ বা ভারতের কোনো যোগসূত্র আছে, নাকি দেশের ভেতরের অন্য কোনো পক্ষ এখানে জড়িত? তারেক রহমানের রাজনৈতিক উত্থান এবং বর্তমান সরকারের নিয়ন্ত্রণ হয়তো অনেক দেশীয় আর আন্তর্জাতিক মহলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন সরকারের জন্য পরিস্থিতি সামাল দেওয়াটা বড় চ্যালেঞ্জ। প্রশাসন থেকে শুরু করে সর্বত্র এখনও হয়তো বিগত ফ্যাসিস্ট সরকারের কিছু অনুগত লোক ঘাপটি দিয়ে বসে আছে, যারা যে কোনো সময় পরিস্থিতি ঘোলাটে করার সুযোগ খুঁজছে। এই আন্দোলনে তাদের ইন্ধন থাকাটা মোটেও অস্বাভাবিক নয়। তারা চাইছে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে সরকারকে এমন একটা চাপে ফেলতে যেখান থেকে বের হওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে। শিক্ষার্থীদের দাবিগুলোর একটি বাস্তব ভিত্তি অবশ্যই ছিল। প্রশ্নপত্রে ভুল বা ভিজে ভিজে পরীক্ষা দেওয়াটা মেনে নেওয়ার মতো বিষয় নয়। সরকারও সেই দুর্বলতা বুঝতে পেরেছে। কিন্তু সমস্যা হলো, রাজনৈতিক ফায়দা লোটার প্রতিযোগিতায় এই সাধারণ সমস্যাগুলো ঢাকা পড়ে যাচ্ছে। যারা আসলেই ভুক্তভোগী শিক্ষার্থী, তারা হয়তো বুঝতেই পারছে না যে তাদের আন্দোলনটা কত বড় একটা রাজনৈতিক চক্রান্তের হাতিয়ারে পরিণত হয়েছে। স্বার্থশেষ্টি মহল সবসময় চায় যে কোনো অসন্তোষকে পুঁজি করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে। এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয়? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।